লাইভটা শুরু হয়েছে স্যার। স্পার্টাকাসের আজকের লাইভ সেশনে সকলকে স্বাগত। আমার নাম সৌম সাহা ও আমি স্পার্টাকাসের প্রতিষ্ঠাতা এবং এই প্রোগ্রামের সংগঠক। আজকে আমরা আয়োজন করেছি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স টুডে সিরিজটির তৃতীয় পর্বটি। ইকো হচ্ছে না স্যার, এখন ঠিক আছে। আমি একটু ইকো শুনতে পাচ্ছি। আজকে আমরা আয়োজন করেছি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স টুডে সিরিজটির তৃতীয় পর্বটি। এর আগের পর্বে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর সঞ্জীব মুখার্জি, যিনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, যার মধ্যে কয়েকটি হলো non-democratic aspect of the Hindu state, the necessity of internationalism in the form of South Asian Union, lacunas of the Gujarat development model, and relation between ISF and the politics of representation. আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর দেবী চ্যাটার্জি, যিনি যাদবপুর ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে ফর্মার ফ্যাকাল্টি। ডক্টর চ্যাটার্জির রিসার্চ ইন্টারেস্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স, যার উপরে উনার বহু বইও আছে, যেরকম আপ এগেইনস্ট কাস্ট এবং দলিত রাইটস। তাছাড়া আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর প্রদীপ বসু, যিনি কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। ডক্টর বসু আজ পর্যন্ত নকশালাইট মুভমেন্ট এবং পোস্ট কলোনিয়াল স্টাডিজের ওপর বহু বইয়ের রচনা এবং সম্পাদনা করেছেন, যেরকম পোস্ট মডার্নিজম, মার্কসিজম, পোস্ট কলোনিয়ালিজম, ডিসকোর্সেস অফ নকশালাইট মুভমেন্ট এবং নকশালাইট পলিটিক্স, পোস্ট স্ট্রাকচারালিস্ট, পোস্ট কলোনিয়াল অ্যান্ড সাবঅল্টার্ন পার্সপেক্টিভস। সুতরাং আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ডক্টর বসুর কাছে চলে যাব, যাতে উনি সাক্ষাৎকারটি শুরু করতে পারেন ডক্টর চ্যাটার্জিকে নিজের প্রশ্নগুলি করে। স্যার, প্লিজ শুরু করুন। ধন্যবাদ সৌম্য এবং অরিত্র, মানে স্পার্টাকাসকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয়া দিদি প্রফেসর দেবী চট্টোপাধ্যায়কে। শুরু করার আগে জাস্ট নিয়ম মাফিক কয়েকটা কথা একটু বলে নিই। সেটা হলো যে এই অনুষ্ঠানটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের রাজনীতি নিয়ে, ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স টুডে। এই সিরিজে কিছু প্রশ্ন কিছু বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, অধ্যাপক বা গবেষক তাদের কাছে পাঠাচ্ছি, এবং কিছু প্রশ্ন, সব তো সম্ভব নয় এতগুলো, কিছু প্রশ্ন এখানে উপস্থিত করব। তো এই সিরিজে প্রথমে আমরা পেয়েছি অধ্যাপক মইদুল ইসলামকে, তারপরে আমরা পেয়েছি অধ্যাপক সঞ্জীব মুখোপাধ্যায়কে, তারপরে আজকে আমরা পাচ্ছি অধ্যাপক দেবী চট্টোপাধ্যায়কে। এরপরে 29 তারিখে আছেন অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত। তারপরে ডেটগুলো এখনো ঠিক হয়নি, যারা সম্মতি দিয়েছেন একজন অধ্যাপক প্রণব বসু বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের, তাছাড়া হিমাদ্রি চট্টোপাধ্যায়, অধ্যাপক হিমাদ্রি চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়, তাছাড়া অধ্যাপক জাদ মাহমুদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এরকম অনেককেই আমরা প্রত্যাশা করছি। এটা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন যে এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রচার মঞ্চ নয়, কোনো বিশেষ দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করবার জন্যে এই মঞ্চ তৈরি হয়নি। যদিও নির্বাচন একেবারেই সমাগত, এখানে রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক আলোচনা, বিতর্ক, বিশ্লেষণ এগুলো হটাই,
প্রত্যাশিত। আর এই আলোচনার সূত্রপাত সম্পর্কে এর আগেও আমি বলেছি, তবু আজকেও আরেকবার বলি যে চিরকালই জানতাম যে তৃতীয় বিশ্বের অন্য দেশগুলো বিভিন্ন ধর্ম ভিত্তিক রাষ্ট্র তৈরি করেছে, কিন্তু ভারত সেকুলার। তা নেহেরুর সেকুলারিজম নিয়ে অনেক সমালোচনা আমরা করতাম। মুসলিম এলাকায় কংগ্রেস মুসলিম প্রার্থী দেয় দেখতাম, এমনকি বামপন্থী দলগুলো তারা অনেকখানি অবশ্যই সেকুলার, অনেক বেশি, তবুও কিছু কিছু ত্রুটি চোখে পড়তো। কিন্তু আলাদা করে হিন্দু মহাসভা বা মুসলিম লীগকে গুরুত্ব দেওয়ার কথা কোনোদিন ভাবিনি তো আমরা। হিন্দু মহাসভার কথা তো বিশেষ ভাবতামই না। আরএসএস আছে জানতাম, মাঝে মাঝে দেখতাম কিছু লোককে। আর মুসলিম লীগকে জানতাম এরা মুসলিম মৌলবাদী, এবং হিন্দু মুসলিম বিভাজনের জন্য দেশ ভাগ হয়েছিল, খুব দুঃখের ব্যাপার। নেহেরুর সেকুলারিজমটাকে সমালোচনা করতাম তো ত্রুটি বিচ্যুতির জন্য। কোনোদিন ভাবতে হয়নি যে পরিস্থিতিটা এমন বদলে যাবে যে নেহেরুর সেকুলারিজমকে ভীষণভাবে ডিফেন্ড করতে হবে আরো বড় কোনো অনিষ্টকারী পরিবর্তনের আশঙ্কায়। ভারতীয় সংবিধানের অনেক কিছু নিয়ে সমালোচনা করতাম, আর এখন দেখলাম ভারতীয় সংবিধানকে হাতিয়ার করে হাজার হাজার মুসলিম মেয়ে, তারপরে দেখলাম দিল্লিতে কৃষকদের, অর্থাৎ সংবিধানকে হাতিয়ার করে কত গণ আন্দোলন গড়ে উঠছে। তো এই পরিবর্তনটাকে বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি গত কয়েক বছর ধরে প্রচুর লোকের সঙ্গে কথাবার্তা বলতাম এবং নোটস নিতাম। নোটস গুলো ইমেল করে করে নিজের কাছে বাড়ি ফিরে লিখে ফেলতাম। কাদের সঙ্গে কথা বলতাম? আমি স্কটিশ চার্চ কলেজে পড়িয়েছি দীর্ঘকাল, প্রায় 27 বছর। ওখানে বহু ছাত্র ছাত্রী ছিল, অধ্যাপক, অশিক্ষক কর্মচারীরা ছিলেন, তাছাড়া অনেকেই শহরের বা দূর গ্রামাঞ্চলের। তেমনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং দর্শন বিভাগে গেস্ট লেকচারার হিসেবে পড়িয়েছি, সেখানেও অনেকের সঙ্গে আলোচনা করতাম। তাছাড়া প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বহু ছাত্রছাত্রী, অশিক্ষক কর্মচারী, যারা অফিস স্টাফ, কলিগ, অনেক ছাত্রছাত্রীর গার্জেন, তাছাড়া আসতে যেতে ক্যাবে, ট্যাক্সিতে চালক, সহযাত্রী, বাসে বা মেট্রোয় অন্যান্য সহযাত্রী, তাছাড়া বাজারের তরকারিওয়ালা, মাছওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, বাড়িতে কাজের মাসি, রান্নার মাসি, প্রতিবেশীরা, প্রায় 100-র বেশি লোকজনের সঙ্গে কথা বলে একটা প্যাটার্ন ইমার্জ করছিল, একটা ধাঁচ, একটা ধরন। মোটামুটি 5টা ক্ষেত্রে সেগুলোকে আমি লিপিবদ্ধ করেছি, এটা বোঝার জন্য যে এমন একটা প্রচার আসছে, এমন একটা প্রচার করা হচ্ছে যেটা বহু মানুষকে প্রভাবিত করেছে, এবং সেই যুক্তি তর্কগুলোর ঐতিহাসিক ভিত্তি কি
সেগুলো জানা, আমার চেয়ে যারা অনেক বেশি পণ্ডিত সেই সমস্ত অধ্যাপকদের, গবেষকদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর জানা আমার কাছে খুব দরকার মনে হয়েছে। এইসব চিন্তা থেকেই মানে এই যে প্রচারগুলো করা হয়েছে সেগুলো কতটা সুপ্রতিষ্ঠিত, কতটা যুক্তিসঙ্গত, কতটা ইতিহাস সিদ্ধ। তা আমি প্রথম প্রশ্নটা যাওয়ার আগে শ্রদ্ধেয় দেবী চট্টোপাধ্যায়, তার সম্পর্কে তো আমাদের সৌম্য বললই, তাকে একটা অভিবাদন জানিয়ে, প্রণাম জানিয়ে বা নমস্কার জানিয়ে, জানি না প্রণাম জানানোটার মধ্যে আবার কোনো ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি লুকিয়ে থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, তাই শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। দিদি, প্রথমে আমি বলবো যে একটা কথা খুব শুনছি যে হিন্দু খতরে মে হ্যায়। আমি জন্মসূত্রে হিন্দু, তো আমাদের বন্ধু বান্ধব অনেকেই হিন্দু, আবার প্রচুর মুসলমান বন্ধু বান্ধব আছে আমার। আমরা বিপন্ন। কেন বিপন্ন? একজন ফিনান্স অফিসার, তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি আমায় বলছেন যে মুসলমানদের ভীষণ বাড় বেড়েছে, এদের তোষণ করা হয়েছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল তো ভীষণভাবে মুসলিমদের তোষণ করা হয়েছে, হয় এরা সংখ্যায় বেড়ে যাচ্ছে। এরপর ছোট ছোট অনেকগুলো ভাগ আছে, সেগুলো আপনি আলাদা করে বলতে পারি, একটু এখন বলেও রাখতে পারি। যেমন বলা হচ্ছে যে ওই ভারত, খুব পরিচিত যুক্তি, ভারত পাকিস্তান ক্রিকেট খেলার সময় মুসলিমরা নাকি পাকিস্তানকে সমর্থন করে, আবার বন্দে মাতরম বলতে চায় না, জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানাতে চায় না, তারপরে মুসলিমদের পুলিশ তোষণ করে চলে, মুসলিমরা অত্যন্ত অ্যাগ্রেসিভ, জঙ্গি। বেলগাছিয়া অঞ্চলে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে, পাইকপাড়া বেলগাছিয়া। তো ওখানে একটা মাঠে আমরা খেলতাম, তো পাশেই বিরাট মুসলিম চক বস্তি, এদিকে একটা হিন্দু বস্তি, ওদিকে একটা মুসলিম বস্তি। তো অনেকেরই ধারণা যে ওখানে যে মুসলিমরা এলে মাঠ ছেড়ে দিতে হবে, ওরা যখন এসে খেলতে চাইবে তখন মাঠ ছেড়ে দিতে হবে, কেননা ওরা ভীষণ একতাবদ্ধ, ওরা মারধর করবে, ওরা ভীষণ জঙ্গি স্বভাব। এসব শুনছি সেই ছোট্টবেলা থেকে, স্কুলের বয়স থেকে। হিন্দুদের মধ্যে কোনো ইউনিটি নেই, মুসলিমদের মধ্যে ভীষণ ইউনিটি আছে। আর ওই মুসলিম বস্তির মধ্যে গিয়ে আমি যখন ঘুরতাম, দেখতাম যে খুব দারিদ্র রয়েছে। আবার হিন্দু বস্তিতে আমার নিজের প্রচুর বন্ধু বান্ধব ছিল, সেখানেও প্রচুর দারিদ্র। আবার নেশা করা, পুরুষরা বউদের পেটায় আর প্রচুর গালাগালি করে, এইসব দু জায়গাতেই দেখেছি। কিন্তু হিন্দুরা বিপন্ন, কারণ পাকিস্তানে, বাংলাদেশে মাইনরিটির সংখ্যা প্রচন্ড কমে গেছে।
এবং মাইনরিটির ওপর যে অত্যাচার হয় সেগুলোর কোনো প্রতিবাদ এখানে ভারতে প্রতিষ্ঠিত মুসলিমরা করেননি এতকাল। মানে যেমন ধরুন, ভারতে আমরা দেখি সিনেমা জগতে শাহরুখ খান, আমির খান, এরকম বিখ্যাত সমস্ত অভিনেতা, সেই দিলীপ কুমার থেকে শুরু করে তারপর নাসিরুদ্দিন শাহ, গানের জগতে মোহাম্মদ রফি, খেলার জগতে ক্রিকেট ক্যাপ্টেন হয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। অথচ একটা ভীষণ জোরালো বক্তব্য হচ্ছে যে পাকিস্তানে বা বাংলাদেশে কোনো হিন্দুকে এরকম উচ্চ স্তরে প্রতিষ্ঠিত হতে দেখা যায় না। পাকিস্তানের ক্রিকেট টিমের ক্যাপ্টেন কোনো হিন্দু হবেন এটা ভাবা যায় না। আবার ওখানে যখন মাইনরিটির উপর অত্যাচার হয়, এখানে এরা কিন্তু প্রতিবাদ করেন না। এরাও গোঁড়া মুসলিম মৌলবাদীদের ভয় পান, এবং টেররিস্টরা বেশিরভাগই নাকি মুসলিম, যারা ধরা পড়ে বেশিরভাগই মুসলিম। তো ফলে হিন্দু খতরে মে হ্যায়, এই যুক্তিগুলো ভীষণভাবে চলছে। মানে কতটা যে বেশি করে চলছে সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে অজস্র ট্যাক্সি চালক, ক্যাব চালক, আশেপাশে অনেক লোক একই কথা বলে, আত্মীয়রা একই কথা বলে। তো দিদি, এই কথাগুলোর ভিত্তি কতটা? আপনি অনেক গভীর পড়াশোনা করেছেন, আপনি আমাদের একটু আলোকিত করুন এগুলো সম্পর্কে। আমাকে প্রথমেই বলি যে আপনারা যে ডেকেছেন এই অনুষ্ঠানে, এটাতে আমি সত্যি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। কিছু আলোচনা করার সুযোগ পাচ্ছি। আমি অধ্যাপক বাসুর কাছে কৃতজ্ঞ, তিনি আমার কথা ভেবেছেন এই প্রশ্নগুলোর ক্ষেত্রে, আমার মতামত নেয়ার কথা। আমি স্পার্টাকাসের কাছে কৃতজ্ঞ, এই অনুষ্ঠানটা তারা সংগঠিত করছেন এবং আমাকে একটা বলার সুযোগ দিচ্ছেন। আমার পরিচয় দেয়া হয়েছে, আমি এবার একটু নিজের পরিচয়টা আরেকবার দিই, একটু অন্যরকম ভাবে দিই। আমি শৈশব থেকে প্রায় কম বেশি 25 বছর একটা মুসলিম পাড়ায় বড় হয়েছি, পার্ক সার্কাস, সবারই পরিচিত। আমি স্কুলে গেছি, একটা খ্রিস্টান স্কুলে গেছি, মিশনারি স্কুল অর্থাৎ। এবং তখনকার দিনের মিশনারি স্কুলে অধিকাংশ সিস্টাররা, মাদাররা বিদেশিনী ছিলেন, এবং ক্লাসে যে ছাত্রীরা ছিলেন আমার সহপাঠিনী, তারা অধিকাংশই বা অনেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসা, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে বড় হওয়ার সময়টায় বহু মুসলিম বন্ধু আমার ছিল, এবং খুব স্বাভাবিকভাবে তাদের সঙ্গে বড় হয়েছি, তাদের আলাদাভাবে দেখিনি। আবার স্কুলে বহু খ্রিস্টান বন্ধু ছিল, সেখানে ছোটবেলায় চ্যাপেলে যাওয়াটা স্বাভাবিক ছিল। সেটা যে একটা হিন্দু পরিবারে জন্মালে খ্রিস্টান চ্যাপেলে যাওয়ার কথা নয়, এরকম কোনো ধারণা ছিল না। তো এই একটা পরিমণ্ডলের মধ্যে খানিকটা বড় হওয়ার একটা ইতিহাস আছে। আবার এর সঙ্গে বলবো, যখন একটু পড়াশোনা করছি, কলেজে পৌঁছচ্ছি, তখন শুনছি ভারতবর্ষ সেকুলার। রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে ভারতবর্ষকে সেকুলার হিসেবে বলা হচ্ছে, বিতর্ক উঠছে সেটা, সেই সেকুলারিজম কিরম, পাশ্চাত্যের সেকুলারিজম না আমাদেরটা একটু অন্য রকমের, ইত্যাদি ইত্যাদি অনেক। কিন্তু সেখানে একটা গিভেন, ভারতবর্ষ যে সেকুলার,
সেটা কিন্তু একটা গিভেন রিয়ালিটির মতো, অর্থাৎ সেইটাকে প্রশ্ন করার কোনো জায়গা কিন্তু আমরা তখন দেখিনি, যে কেউ সেটাকে বলবেন ভারতবর্ষে সেকুলার হওয়ার কথা নয়, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়া উচিত, এই আলোচনাটা কিন্তু তখন আমরা পাইনি, বহুদিনই সেটা পাইনি। আলোচনাটা ঘুরেছে সেকুলারিজমের আশপাশ করে, এবং সেখানে সমালোচনা, সেখানে তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক রকম দিক থেকে উঠে এসছে, কিন্তু ভারতবর্ষ সেকুলার হবে না বা হওয়া উচিত নয়, সেইটা জোরালো ভাবে উঠে এসেছে খুব সাম্প্রতিককালে। আবার তার পাশাপাশি আরেকটা জিনিসও ছিল, যেটা অধ্যাপক বসু বললেন এর আগে, কোথায় যেন একটা ভাগাভাগির জায়গাটাও কিন্তু স্পষ্ট ছিল, এবং একটা দেশ ভাগের ইতিহাস সেটার সঙ্গে জড়িয়েছিল। দেশ ভাগ হলো, তার জন্য তারা দায়ী, মানে বলা হলো তারা দায়ী, আমি বলছি না, বাজারের খবরটা যেটা বাজারে যেটা প্রচারিত হতো সেটা হলো দেশ ভাগটা তারা করলেন, তারা চাইলেন, দেশ ভাগ হলো, এবং তার জন্য অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত হলেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা উই এবং দে, আমরা ওরা, এই ভাগটার জায়গাও কিন্তু একটা বাস্তব জায়গায় ছিল, কিন্তু সেটা একটা জায়গায় বোধহয় এসে থেমে যেত, সেটা কিন্তু একটা গন্ডিডি মতো না। হ্যাঁ, দেশভাগ হয়েছে, সেই অভিজ্ঞতা খুব তিক্ত, এবং তার জন্য অপরকে দায়ী করা হলো ইত্যাদি, ওরা আলাদা, এই জায়গাগুলো সবই হলো, কিন্তু তারপরও এই সব কিছুর পরও এসে দাঁড়ানো হলো এমন একটা জায়গায় যে ভারতবর্ষকে কিন্তু সেকুলার দেশ হিসেবে ধরা হলো, এবং সেই যুক্তিটাতে এও ধরা হচ্ছে যে আমরা ওদের চেয়ে, অর্থাৎ সেখানে পাকিস্তান, মানে আমাদের ছোটবেলায় তো একটা, মানে বাংলাদেশ হয়নি তখনও আমি বলছি যে তখনও পাকিস্তান, পরবর্তীকালে বাংলাদেশ, আমরা ওদের চেয়ে ভালো, এবং তার প্রমাণ হলো আমরা সেকুলার। অর্থাৎ সেখানেও আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জায়গাটা হলো যে আমরা সেকুলার। সেকুলার জায়গাটাকে কিন্তু প্রশ্ন করা হলো না, আমরা বলছি আমরা ওদের চেয়ে ভালো, আমরা সেই দাবিটা করছি, কিন্তু আমরা বলছি না, ওই বিপজ্জনক জায়গাটায় যাচ্ছি না যে আমরা ধর্মনিরপেক্ষতাকে বর্জন করি, নিয়ে আমরা একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যাই। ওই জায়গাটায় কিন্তু আমরা তখন পৌঁছচ্ছিলাম না। আর সেটা আমি বলবো গত কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু যত রকম টানা হ্যাচড়া হয়েছে, ওই জায়গাটায় কিন্তু আমরা, মানে মেইন ডিসকোর্স হিসেবে আমরা কিন্তু পৌঁছইনি। ওটা একেবারে একটা সাম্প্রতিক ঘটনা। দেশে বহু জায়গায় অফিসিয়াল রেকর্ড অনুযায়ী বহু দাঙ্গা হয়েছে, এটা বাস্তব, বহু অশান্তি হয়েছে, সাম্প্রদায়িক অশান্তি হয়েছে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সময়, বিভিন্ন কারণে। কে দায়ী, কেন হলো, সেসব অন্য প্রশ্ন। কিন্তু এই সব কিছুর মধ্যেও যে সেকুলারিজমকে বাতিল করা হোক, হিন্দু রাষ্ট্র তৈরি হোক, এই জিনিসটা কিন্তু মূল আলোচনার বা মূল ডিসকোর্সের কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছয়নি, যেটা আজকে এসে পৌঁছেছে, এবং ওই বললাম একটা অত্যন্ত বিপজ্জনক ভাবে আমি মনে করি এসে পৌঁছেছে। এইবার আপনি দুটো প্রশ্ন আমাকে, মানে অন্যান্য প্রশ্নের মধ্যে আপনি দুটো প্রশ্ন আমাকে করেছিলেন, একটা হলো যেটাকে আপনি মুসলিম কোয়েশ্চেন বলেছেন, আরেকটা হলো কোয়েশ্চেন অফ এ হিন্দু স্টেট। এই দুটো প্রশ্ন আপনি আমার কাছে রেখেছিলেন, তার মধ্যে অনেকগুলো ভাগ ছিল। আমার হিসেবে এই দুটো প্রশ্ন
একটার সঙ্গে আরেকটা যুক্ত প্রশ্ন, বা উত্তরগুলো খানিকটা জুড়ে যাবে। সেই দিক থেকে আমি দুটো প্রশ্নকে একসঙ্গেই ধরছি। একটা অভিযোগ আনা হয় যে ভারতবর্ষকে তো মুসলমানরা দখল করে নিল, তাদের জনসংখ্যা প্রচন্ড বেড়ে যাচ্ছে। যে অভিযোগগুলো আনা হয়, এগুলো আবার বলছি, এগুলো আমার কথা নয়, কিন্তু যেগুলো কানে আসে রাস্তায় ঘাটে, লেখালেখি ইত্যাদিতে, তাদের জনসংখ্যা ভীষণ বাড়ছে এবং এই জনসংখ্যা বাড়ানোটা তাদের পরিকল্পিতভাবে হচ্ছে, তারা ইচ্ছাকৃতভাবে করছে যাতে ভারতবর্ষের হিন্দুদের বেকায়দায় ফেলা যায় এবং ভারতবর্ষকে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করা যায় ইত্যাদি। প্রথমত বলবো, এবং তার জন্য অনেকখানি বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ তার জন্য অনেকখানি দায়ী। আবার যেটা বলা হচ্ছে, মুসলমানরা অবৈধভাবে এখানে ঢুকে আসছেন, আরেকটা হলো তারা 4টে করে বিয়ে করছেন এবং অনেক সন্তান উৎপাদন করছেন। এবার এই প্রশ্নগুলোতে একটু আসি। অবৈধ অনুপ্রবেশ যদি অনেক হতো মুসলমানদের, তাহলে ধরা যেত যে বর্ডার জেলা যেগুলো পশ্চিমবঙ্গে, সেই জেলাগুলোতে মুসলমানদের সংখ্যা অনেকখানি বেড়ে যাচ্ছে এবং হিন্দুদের সংখ্যাটা তুলনামূলকভাবে বাড়ছে না। এখন দেখা গেছে যেখানে যেখানে সংখ্যাটা বাড়ছে, যে বর্ডার স্টেটে বা অন্য স্টেটে সংখ্যাটা বাড়ছে, যে বর্ডার ডিস্ট্রিক্ট বা অন্য ডিস্ট্রিক্টে সংখ্যাটা বাড়ছে, সেখানে হিন্দু মুসলমান দুজনেরই সংখ্যা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে 19-20। আর যেখানে বাড়ছে না সেখানে দুজনেরই বাড়ছে না, এবং এইটা অনেকখানি যুক্ত উন্নয়ন বা ডেভেলপমেন্টের সঙ্গে। জনসংখ্যা বাড়াটা বাংলাদেশ থেকে শুধু মুসলিমরা ঢুকলো, হিন্দুরা ঢুকলো না, এটা বাস্তব ছবি নয়। কিছু মানুষ ঢুকেছেন, তার মধ্যে মুসলিম আছে, তার মধ্যে হিন্দু আছে, এবং অনেক হিন্দু আছে। বিভিন্ন সময় দেশভাগের পর থেকে আমরা দেখেছি আলাদা আলাদা সময় বিভিন্ন পরিস্থিতির মধ্যে বহু হিন্দু ঢুকেছেন, এবং হিন্দুও ঢুকেছেন, মুসলিমও ঢুকেছেন, আবার কোনো জেলায় ঢোকেননি। এইরকম ছবি নানা রকম বেরিয়ে আসে। ফলে মুসলিমরা প্রচুর হুড়মুড় করে ঢুকে এলো এবং দেশটাকে দখল করলো, এটা বাস্তব চিত্র নয়। এটা একটা ছবি গেল। আরেকটা হলো 4টে বিয়ে করা অনুমতি তাদের আছে, এটা আমরা সবাই জানি, তারা 4টে বিয়ে করতে পারে। কিন্তু কতজন করেন সেই প্রশ্নটা তো বড় হয়ে ওঠে না। পলিগামি তাদের মধ্যে কতখানি সেটা তো আমরা দেখি না। বাস্তবে ছবিটা হলো যে তাদের মধ্যে পলিগামি খুবই কম, এবং অন্যান্য সম্প্রদায় তার চেয়ে বেশি। ফলে বহু বিবাহ যে তারা করতে পারেন বলে তারা সবাই বহু বিবাহ করছেন, এটা বাস্তব ছবি নয়। এবং বহু বিবাহ করলে তাদের সমস্ত মানে তাদের 4জন স্ত্রীকেই সমান মর্যাদাও দেওয়ার কথা, সেটা কোনো বাস্তব ছবি নয়। বহু বিবাহ হচ্ছে না, এটা একটা। অন্যান্য সম্প্রদায়ে তার চেয়ে বেশি বহু বিবাহের ঘটনা দেখতে পাওয়া যায়। সন্তান উৎপাদন আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ফার্টিলিটি রেট কিন্তু মুসলমানদের মধ্যে
অন্যদের মধ্যে হিন্দুদের মধ্যে ফার্টিলিটি রেট কিন্তু ডিস্টিংক্টলি বাড়ছে না, পড়ছে। গেল। এইগুলো তো কতগুলো কথা হলো। ফলে অনুপ্রবেশের কথাটার মধ্যে গেলাম। যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে আজ পর্যন্ত, সেটা মুসলিম জনসংখ্যা, সেটা আমি বলবো খুব মার্জিনাল। এমন কিছু আতঙ্কিত বোধ করার হিন্দুদের কারণ আছে বলে আমি তো মনে করি না। মুসলিমদের জনসংখ্যা এখন মোটামুটি গোটা ভারতবর্ষে 14%, তো 14-এর একটু বেশি, 14%, এখানে একটু কম ছিল তার আগে। হিন্দুদের প্রায় 80-র কাছে, একটু কম এখন। তার মধ্যে হিন্দুদের মধ্যে নানা সেক্ট ইত্যাদি আছে, কিন্তু সেন্সাস হিন্দু আমি যদি বলি, রেকর্ডেড হিন্দু যদি বলি, প্রায় 80%-র কাছাকাছি। তাহলে যদি প্রায় 80%-র কাছাকাছি মানুষ হিন্দু হন, যে কোনো ধরনের হিন্দু হন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব মিলিয়ে 20%-র মতো। তার মধ্যে একটা অংশ, বৃহত্তম অংশই না হয় হলেন মুসলিমরা। অর্থাৎ একদিকে আমরা হিন্দুদের প্রায় 80% পাচ্ছি সংখ্যাগরিষ্ঠ মানুষ, অন্যদিকে 20% বিভক্ত জনগোষ্ঠীর মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, যার মধ্যে একজনরা হলেন মুসলিম। হিন্দুদের এত আতঙ্কের কারণটা কি? এ তো একটা সাংঘাতিক অহেতুক আতঙ্ক তাদের, যে সংখ্যালঘুরা আমাদের বিতাড়িত করে দেবে, আমাদের সবকিছু নিয়ে নেবে, আমরা বিপন্ন হয়ে পড়ব। 80% শক্তি নিয়ে যারা বসে আছেন, তারা এইভাবে আতঙ্কিত কেন? এটাকে নিছক প্রচার ছাড়া আর কিছু বলা যায় না, এক ধরনের অদ্ভুত প্রচার। এইটার সঙ্গে আমি বলেছি আপনার দ্বিতীয় প্রশ্নটাকে আমি জুড়ে দেই। এই বিপন্ন অবস্থায় হিন্দুরা কি হিন্দু রাষ্ট্র চাইবেন? অন্য দেশে যদি বিভিন্ন ধর্মীয় রাষ্ট্র হতে পারে, ভারতবর্ষ 80% মানুষ, যেখানে মোটামুটি 80%-র কাছে মানুষ হিন্দু রাষ্ট্র তো হতেই পারে, নয় কেন? তারা একে বিপন্ন, তারা একে ভীষণ বিপন্ন হয়ে পড়ছেন, সংখ্যালঘুরা তাদের মেরে ধরে তাড়িয়ে দেবে। আরেকদিকে তারা সংখ্যাগরিষ্ঠ, তারা মনে করছেন আমরা বিরাট সংখ্যাগরিষ্ঠ, যেহেতু আমাদের রাষ্ট্র হোক হিন্দু রাষ্ট্র, অন্যরা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকুন বা গেলেন, যাই হোক। অর্থাৎ তাদের মূল টার্গেটটা কিন্তু ওই 14%। অন্য সংখ্যালঘুদের নিয়ে ওদের অতটা মাথা ব্যথা নেই। অন্য সংখ্যালঘুদের কি হলো না হলো অতটা মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা এই 14% নিয়ে, অর্থাৎ মুসলিমদের নিয়ে। তাদের শায়েস্তা করতে হবে, সোজা কথা, তাদের শায়েস্তা করতে হবে। হিন্দু রাষ্ট্র হলে শায়েস্তা করাটা সহজ হবে, করা যাবে। ভালো কথা, ভালো কথা, তাদের শায়েস্তা করা যাবে। সেই 14%কে এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবেন না, তারপর তাদের বের করে দেয়া হবে। বের করার তো নানা রকম আইন টাইন বদলেরও অনেক রকম রাস্তা টাস্তা খোঁজার প্রক্রিয়াও চলছে, দেখা যাচ্ছে। এই তো এনআরসি টেনআরসির অনেক কথা উঠছে, তাতে কিভাবে কি হবে সেসব বাদ দিলাম। 14% মানুষের কি হলো? সমস্যাটা কি 14% মানুষের নাকি 100% মানুষের? এইটা আমার প্রশ্নটা। অর্থাৎ 14% মানুষকে এক ঘরে করা হলো, বা তাদের মেরে ধরে একাংশকে বের করে দেয়া হলো, বা তাদের একটা প্রান্তিক অবস্থানে ঠেলে দেয়া হলো। তারা ইতিমধ্যেই অত্যন্ত প্রান্তিক অবস্থানে আছেন, এটা আমরা জানি। তো তাদের আরো প্রান্তিক করা হলো। এইটাই কি শুধু সমস্যাটা?
আমার মনে হয় সমস্যাটা কিন্তু আরো অনেক গভীরে। আমরা যদি আতঙ্কিত থাকি, হিন্দু ভারত গড়তে চাইছি এবং বৃহত্তম সংখ্যালঘু মুসলিমদের নিয়ে আমরা এতটা আতঙ্কিত, তাহলে তো তাদের সবকিছু ছোঁয়াতেই তো আমাদের আতঙ্ক থাকার কথা। আমরা লালকেল্লা নিয়ে আতঙ্কিত হব, তাজমহল নিয়ে আতঙ্কিত হব, দিল্লির আর্ধেক সৌধ, আর্ধেক বিখ্যাত জায়গা যেগুলো আছে সেগুলো সবই তাহলে গুঁড়িয়ে দিতে হয় বাবরি মসজিদের মতো। ভারতকে উদ্ধার করতে গেলে, হিন্দু ভারতকে বাঁচাতে গেলে যে সংস্কৃতি আমাদের আছে, সাহিত্য, সংস্কৃতি, চিত্রকলা, নাচ, গান, বাদ্যযন্ত্র, খাবার, পোশাক, তার অনেকখানি তো আমাদের বাদ দিয়ে দিতে হবে। মোগল আমল থেকে তো আমরা অনেক কিছু পেয়ে এসেছি আজ পর্যন্ত। হিন্দুদের সংস্কৃতির মধ্যে তো এর অনেকখানি মিশে গেছে, এবং ভারতবর্ষের পরিচিতিটা তো গড়ে উঠেছে এই সমস্তটা নিয়ে। আজকে যে ভারতবর্ষকে নিয়ে আমাদের এতখানি গর্ব, আমরা হেরিটেজ বলি, আমরা তাজমহলকে হেরিটেজ বলে দাবি করি, ইউনেস্কোর হেরিটেজ। আমরা রেড ফোর্টকে হেরিটেজ বলবো। কিসের হেরিটেজ? ইসলামিক কালচার থেকে নেওয়া হেরিটেজ। এ তো হিন্দু কালচারের হেরিটেজ নয়। এগুলোকে কি আমরা সব অস্বীকার করব? ভারতবর্ষের পরিচিতিটা এই একটা সিনক্রেটিক কালচারের পরিচিতি। এই সবটা মিলিয়ে এটা 14% পরিচিতি নয়, এটা আমরা ওরার পরিচিতি নয়, এইটা এই সামগ্রিকভাবে ভারতবর্ষের পরিচিতি যেটা বিপন্ন হবে। এবং সেই জন্যই 14% কি হলো প্রশ্নে নয়, এই ভারতবর্ষের পরিচিতিটা বিপন্ন হবে বলেই আমি বলবো ভারতবর্ষের কোনো রাস্তা নেই সেকুলার হওয়া ছাড়া। প্রত্যেককে সমমর্যাদা দিতে হবে ভারতবর্ষকে। অন্য কোন দেশ কোন ধর্ম অবলম্বন করে তাদের রাষ্ট্র চালালো কি চালালো না, সেই আলোচনাটাই আমার মনে হয় এক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। কারণ তাদের প্রত্যেকের ইতিহাস তো আমাদের ইতিহাস নয়। আমাদের ইতিহাস তো অন্য ধারায় বয়েছে, এবং সেই দেশকে গড়তে এগিয়ে এসেছে বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন পরিচিতির মানুষ, এবং একটা সামগ্রিকভাবে একটা ভারতবর্ষের ছবি তৈরি হয়েছে। টোটাল ছবিটা, পূর্ণ চিত্রটা, তার থেকে আমরা খুবলে খুবলে কিছু জিনিস তো বার করে নিয়ে ছবিটাকে ঠিক রাখতে পারবো না। পুরো ছবিটাই তো ভেঙে পড়বে, পুরো ছবিটা ধসে যাবে। ফলে হিন্দু রাষ্ট্রের কথা বলার অর্থ দাঁড়ায় ভারতবর্ষকে ধ্বংস করা। ধর্মনিরপেক্ষতা ছাড়া ভারতবর্ষের আর কোনো রাস্তা নেই। এখন সেই ধর্মনিরপেক্ষতাকে নিয়ে 5 রকম আলোচনা হতে পারে, হওয়ার জায়গা আছে। কিভাবে কি হবে, কোথায় কি তার আইন কিরকম হবে না হবে ইত্যাদি নানা রকমের ডিবেট, কিন্তু ধর্মনিরপেক্ষ ভারতকে থাকতেই হবে। এইটা আমার প্রথম দুটো প্রশ্নের উত্তরে এই কথা আমি বলবো। এবার কি পরের দিকে প্রশ্নে যাব? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? হ্যাঁ দিদি, খুব ধন্যবাদ। আপনি একটা অন্য
দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন। সেই অমর্ত্য সেন সেই প্রথম দিকের লেখাটায় যে লিখেছিলেন ওই বাবরি মসজিদ ভাঙার পরে, যে ভারতের সংস্কৃতিটাকে কমাতে 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 হ্রাস করতে করতে শেষ বিন্দুটায় নিয়ে গেলেও ওটা হচ্ছে একটা কম্পোজিট মলিকুলের মতো, ওটাকে ভেঙে হিন্দু বা মুসলিম বা বৌদ্ধ বা খ্রিস্টানে ভাঙা যাবে না। ওই মিনিমাম টুকু ওটাই গড়ে উঠেছে একটা কম্পোজিট হয়ে। আপনি সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা খুব শোনা যায় যে একটা ইউনিফর্ম সিভিল কোড কেন থাকবে না, কেন? আমরা জানি যে এই আইনগুলো দুরকম হয়, ফৌজদারি আর দেওয়ানি। ফৌজদারি গুলো ক্রিমিনাল ল, সেটা সবার জন্য একই, কিন্তু দেওয়ানি যেটা সিভিল ল, সেটা এক তার সঙ্গে জড়িয়ে আছে বিবাহ, তারপরে সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি ইত্যাদি। তো এই সিভিল দেওয়ানি ক্ষেত্রগুলোতে মুসলিমরা 4টে বিয়ে করতে পারবে। মুসলিমদের পার্সোনাল ল বোর্ড থেকে ঠিক হবে যে সেখানে তালাক অ্যাপ্রুভড হতে পারে, মেয়েদের বোরখা পরা কখনো বাধ্যতামূলক ঘোষণা করা হতে পারে। তা হিন্দুদের ক্ষেত্রে কিন্তু একটা ইউনিফর্ম সিভিল কোডের দাবি উঠেছে হিন্দুদের তরফ থেকে, এবং মুসলিমদের এই ইউনিফর্ম সিভিল কোডের আওতায় না রাখাটাকে মনে করা হয় যে এটা মুসলিমদের একটা আলাদা প্রিভিলেজ দেওয়া হয়, হ্যাঁ, বিশেষ সুবিধা। তো এ ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, আইডিয়ালি বললে একটা দেশে ইউনিফর্ম সিভিল কোড থাকা ভালো কথা, ইন অ্যাবস্ট্রাকশন যদি বলি। কিন্তু বাস্তবে বললে বলবো এক্ষেত্রে এটা ভালো কথা নয়। এই জন্য বলছি, এখানে তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সম্পর্কগুলো ইউনিফর্ম নয়। এখানে একটা ডমিনেট করার ছবি, বাস্তব ছবি, একটা ডিসক্রিমিনেট করার বাস্তব ছবি রয়েছে, এবং সেইটাকে বাড়ানোর চেষ্টাটা আমরা দেখতে পাই। অর্থাৎ সেই ক্ষেত্রে ইউনিফর্ম সিভিল কোডটা কিন্তু তাদের শায়েস্তা করার আরেকটা রাস্তা হিসেবে দেখা হচ্ছে, তাদের দিক থেকেও সেইটা উদ্দেশ্য, এবং যাদের সম্পর্কে বলা হচ্ছে তাদের দিক থেকেও সেই আতঙ্কটা খুব স্বাভাবিকভাবেই থাকবে। কিন্তু শুধু ইউনিফর্ম সিভিল কোডের জন্য না, ওটা শায়েস্তা করার জন্য। তো এই যদি অবস্থানটা হয়, যেখানে আমরা যথাযথভাবে আমরা যদি সেকুলার হই, সব সম্প্রদায়ের মানুষ যদি সত্যি সমান অধিকার ভোগ করেন, সেখানে যদি কোনো ভয়ের কারণ থাকে না, কোনো বৈষম্যের জায়গা না থাকে, তাহলে ইউনিফর্ম সিভিল কোডের দাবিটা তো তাদের মধ্যে থেকেই উঠে আসবে। একটা সময় তারাই বলবেন আমাদের নিয়ম কানুন গুলো তাহলে আমরা এইভাবে স্ট্যান্ডার্ডাইজ করি। কিন্তু তা না হলে এটাকে দেখা হয় কমিউনিটিকে থ্রেটন করা হচ্ছে, ব্যক্তির অধিকারের কথা বলে আসলে থ্রেটটা কিন্তু কমিউনিটির উপর এসে পড়ছে, এবং সেইখানেই ভয়টা। যদি পরিমণ্ডলটা অন্যরকম হতো, যদি বৈষম্য না থাকতো, এবং বৈষম্যটা বাস্তব, তার অনেক তথ্য দেয়া যেতে পারে, যদি বৈষম্য না থাকতো তাহলে বলতাম যে মুসলিম সম্প্রদায় নিজের ভেতর থেকে এই দাবিগুলো একসময় হয়তো উঠে আসতো, এবং যখন সেটা উঠে আসতো তখন সবাই মিলে সেটা আলোচনা করে সমস্যাটা মেটাতেন, যদি সেগুলো সমস্যা হিসেবে তখন বিবেচিত হতো। এইটা কিন্তু জোর করে চাপিয়ে দেয়া নয়, চাপিয়ে দেওয়ার সমস্যা। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। সরি, আমি ওইটাকে মিউট করে। আর একটা কথাও বোধহয় এখানে বলা, অনেকে লিখেছেন দেখছি
যেহেতু এগুলো নিয়ে চর্চা করছি, যেমন ইউনিফর্ম সিভিল কোডের যে ব্যবস্থাগুলো হবে সেগুলো কি তাহলে হিন্দুদের যে সিভিল কোডগুলো সেগুলোকেই ইউনিফর্মলি স্ট্যান্ডার্ডাইজ করে ভারতের ইউনিফর্ম সিভিল কোড হিসেবে ধরা হবে, না কি সেগুলো স্থির হবে কিভাবে? দ্বিতীয়ত হচ্ছে যে হিন্দুদের মধ্যে বহু এলাকায় বহু সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রকমের সম্পত্তির নিয়ম, সম্পত্তির উত্তরাধিকার, নারী পুরুষের সম্পর্ক, বিবাহ, সন্তান, যৌনতা, মৃত্যু ইত্যাদি। আদিবাসীদের মধ্যে, আদিবাসীরা তো এখন অনেকেই বলেছেন যে আমরা হিন্দু নই, আমাদের একটা স্বতন্ত্র ধর্ম আছে। সম্প্রতি তারা পশ্চিমবঙ্গে ওই স্বতন্ত্র ধর্মের স্বীকৃতির জন্য তারা দাবি তুলেছেন। তো সেক্ষেত্রে আবার নর্থ ইস্টে নাগা, মিজো এরকম বিভিন্ন অঞ্চলে, মণিপুরে, সারা ভারতবর্ষের সবটা থেকে যে মুসলিমরা শুধু বিভিন্ন তা নয়। এটার উপরে অনেকগুলো খুব ইন্টারেস্টিং লেখা বেরিয়েছে যে ইউনিফর্ম সিভিল কোডের এই বৈচিত্র্যটা এটা ভারতের বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়গুলোর মধ্যেও রয়েছে। যাই হোক, আচ্ছা এবার দিদি আমরা তৃতীয় ক্ষেত্রটায় আসছি, সেটা অবশ্যই পুরোটাই অর্থনীতির ক্ষেত্র। এখানে বারবার বলা হচ্ছে যে এই ডিমনিটাইজেশন করে প্রচুর কালো টাকা ধরা পড়লো এবং অর্থনীতির যত বেসরকারীকরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে স্টেশন, তারপর LICর একটা অংশ, তারপর ব্যাংক, এগুলো বিভিন্ন এয়ার ইন্ডিয়া, এগুলোর বেসরকারীকরণ হচ্ছে, মানে এগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, যেটা গত ৭৪-৭৫ বছর ধরে বহু ত্রুটি বিচ্যুতি, ঘুষ খাওয়াখাই, রেড টেপিজম, আমলাতান্ত্রিকতা, দুর্নীতি সত্ত্বেও এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল এবং মানুষের কিছুটা তো কাজে লেগেই ছিল। সেগুলোকে সব আদানি, আম্বানি ইত্যাদি বেসরকারি কর্পোরেট হাউসগুলোর হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু এর সপক্ষে আমি অনেককে বলতে শুনেছি, বেশ শিক্ষিত, অতি উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ, তারাও বলছেন যে এসব সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজে ফাঁকি মারা হতো, প্রফিট হতো না, এগুলো ভর্তুকি দিয়ে, সাবসিডি দিয়ে চালানো হতো। তো বেসরকারীকরণ যত হবে লোকে কাজ করতে বাধ্য হবে, প্রোডাক্টিভিটি বাড়বে, জিডিপি বাড়বে। তাছাড়া আমেরিকা বা ব্রিটেনের এনআরআইরা প্রচুর ইনভেস্টমেন্ট করবে, শিল্প গড়ে উঠবে। ফলে এইটা আমরা আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন তাতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে, এতদিন ধরে যা হচ্ছিল না। এবং এতদিন ধরে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোর টাকা পয়সাগুলো সব চুরি হচ্ছিল, কিন্তু এবার বেসরকারীকরণের ফলে একটা অর্থনীতিতে জোয়ার আসবে। তো এই বিষয়টা, এই আশায় অনেকে বুক বাঁধছেন যে বিজেপি এলে একটা, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু নির্বাচনটা আসছে তাই বলছি, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে অনেক অনেক কারখানা বন্ধ হয়ে গেছে একের পর এক আমাদের চোখের সামনে। আবার ন্যানো করতে গিয়ে সিঙ্গুরে টাটাকে তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও খুব একটা শিল্পের উন্নতি কিছু হয়নি। তো এই সমস্ত শিল্পে কি যেন একটা শব্দ ব্যবহার করা হয় যে মরুভূমির মতো, এই নিষ্ফলা বন্ধা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে একটা শিল্পায়নের, কর্মসংস্থানের জোয়ার বইবে। এই ব্যাপারটাকে ঠিক কিভাবে আপনি দেখেন? এটা কিন্তু শুধু ভারতবর্ষের চিন্তাধারার ব্যাপার নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নের
প্রেক্ষিতে আমি বলবো, এবং বিশ্বায়নের 90-এর দশকে ভারতবর্ষ যে কমিটমেন্টে যায়, তারপর থেকেই প্রাইভেটাইজেশনটার ওপর জোর দেওয়া হলো। একদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে গুটিয়ে নিতে হবে, আর একদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বারবার সুযোগ করে দিতে হবে, নানাভাবে আইন কানুন শিথিল করে টোরে তাদের জায়গাটা তৈরি করে দিতে হবে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর যে কমিটমেন্টের লাইনটা, সেইটা ধরে কিন্তু এই জায়গাটায় আমরা পৌঁছচ্ছি আজকে। এবং সেইটাকে গড়ে তোলার বা জাস্টিফাই করার তার যে একটা ব্যাকগ্রাউন্ড হোমওয়ার্ক যদি বলি, সেইটা বুদ্ধিজীবীরা অনেকেই করেছেন, 80 দশক থেকে এটা করেছেন। এবং সেইটা করার রাস্তাটা হলো যে বলা যে বেসরকারি সংস্থা ভালো, সরকারি সংস্থা খারাপ। অর্থাৎ যেহেতু সরকারি সংস্থা অপদার্থ, তারা পারবে না করতে, বেসরকারি সংস্থাকে স্থানটা করে দিতে হবে, সরকারি জায়গাটাকে গুটিয়ে নিতে হবে। এবং সোভিয়েত ইউনিয়ন যখন কোল্যাপস করে গেল, সোভিয়েত ইউনিয়ন ভালো ছিল মন্দ ছিল, কোথায় ভালো মন্দ আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা পাওয়ার স্ট্রাকচার হিসেবে, একটা সিস্টেম হিসেবে যখন কোল্যাপস করে গেল, তখন পুঁজির এই যে নীতিটা, এই নীতিটা অনেক বেশি জোরালো ভাবে এগিয়ে চলল। এবং এইটা আমি বলবো পুঁজিবাদের বিকাশের একটা ধারার পর্যায়ে আসছে, এবং ভারতবর্ষতে সেটার সঙ্গে জুড়ে গেছে। এবং সেই কমিটমেন্টের জায়গাটার থেকে আমরা এবার ওই একই কথা বলছি যে সরকারি প্রতিষ্ঠান খারাপ, একই ছকে বলে যাচ্ছি কথাগুলো, এবং বেসরকারি প্রতিষ্ঠান ভালো, অর্থাৎ আমাদের সবকিছু বেসরকারি করতে হবে এবং জায়গাটা দিতে হবে। আর তারপর তো হুড়মুড় করে এই বেসরকারি গুলো ঢুকে পড়বে এবং ঢুকে পড়ছে, এবং সরকারি গুলো তো একের পর এক কোল্যাপস করে যাচ্ছে এবং কোল্যাপস করে যাবে, এবং যত কোল্যাপস করবে তত বলা হবে সেগুলো খারাপ, পারলো না বলে কোল্যাপস করছে। এই ছবিটা ওইটার সঙ্গে যুক্ত, অর্থাৎ পুঁজিবাদের বিকাশের একটা পর্যায়ে হিসেবে এটাকে বোধহয় আমাদের দেখা উচিত। এইটা আবার এই যে সরি, থ্যাংক ইউ। যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানেও দেখা যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক একটা সংবাদপত্রের একটা প্রবন্ধে দেখছিলাম যে কর্মসংস্থান যে বিরাট ভাবে এগিয়েছে তাও হয়নি, বরং মেকানাইজেশনটা এত বেশি হয়েছে, বহু লোক কাজ হারিয়েছে, এবং 45 বছরে এই হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব এখনই রয়েছে। আর পরিযায়ী শ্রমিকরা তো মাত্র 4 ঘন্টার নোটিশে কয়েক লক্ষ শ্রমিক তারা চাকরি হারিয়েছে। আবার এর মধ্যে যারা নিচুতলা শ্রমিক তারাই নয়, বহু আমাদের পরিচিত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কর্মচারী যারা চাকরি করত, তারাও পশ্চিম ভারত থেকে চাকরি হারিয়ে চলে আসতে বাধ্য হয়েছে। তো তাহলে এই স্বপ্নটা, এই একটা ভারতের বিরাট শিল্পায়ন এবং কর্মসংস্থানের স্বপ্নটা যেটা দেখানো হচ্ছে, এইটা তাহলে বাজে। আচ্ছা, এবারে আমি আসছি চতুর্থ বিষয়ে, যেটা একান্তভাবেই আপনারই বিষয় বলতে গেলে। সেটা হচ্ছে যে উত্তরের প্রশ্ন।
হ্যাঁ, মতুয়াদের প্রশ্ন। মতুয়াদের প্রশ্ন এর সাথে একটু জড়িয়ে আছে এইটা যে ধরুন এই যে তথাকথিত নিচু জাত বলা হয় যাদের, নমশূদ্র, মুচি, মেথর, ডোম, এরা এরা তো প্রচন্ড দরিদ্র, অসম্মানের মধ্যে আছেন এবং উঁচু জাতের হাতে, তথাকথিত উঁচু জাতের হাতে ভীষণভাবে অসম্মানিত, নিপীড়িত। তো এরকম বহু জায়গা আছে আমরা জানি যেখানে নববধূকে বিয়ের রাতে উচ্চ বর্ণের কারুর হাতে দিয়ে আসতে হয় রাত্রি কাটানোর জন্য, কি নাম যেন প্রথাটার, হঠাৎ ভুলে গেলাম। তো রাহুল সংকীর্তনের বইতে তো আমরা দেখছি তখনকার সেই প্রথাগুলো এখনো আছে, মনুসংগীত থেকে অনুসরণ করে দেখা হয়। তো ব্রাহ্মণ্যবাদ, যেটাকে আমরা একাডেমিক্যালি বলি ব্রাহ্মণিজম, এটার হাতে দলিতরা প্রচন্ড অপমানিত, এটা একটা বর্বরের ব্যবস্থা। তো আমরা ভাবতাম যে পশ্চিমবঙ্গে এটা বোধহয় নেই, এরকমই একটা ভাবনা ছিল। তারপর তো আমরা সাম্প্রতিককালে বুঝতে শিখেছি, অনেকগুলো গবেষণাও হয়েছে, যে পশ্চিমবঙ্গে আসলে উচ্চ বর্ণের একাধিপত্যই রয়েছে, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ইত্যাদি কায়স্থ। এই উচ্চ বর্ণের একাধিপত্যটা সংস্কৃতির জগতে, গানের জগতে, সিনেমার জগতে, লেখালেখি, শিক্ষা সর্বত্র আছে। এটা একটা অলিখিত সংরক্ষণ। মানে অনেকে আজকাল বলেন যে দলিতদের জন্য বা এসসি এসটির জন্য সংরক্ষণ কেন করা হবে, এতে অনেকের মনে প্রচন্ড ব্যথা বেদনা। আমার পরিচিত লোকজন, আমার আত্মীয় স্বজনের মধ্যেও, যে এই সুযোগটা, সোনার চামচ, সোনার কি বলে এসসি এসটি, সোনার চাঁদ, সোনার টুকরো, তো তার বিপরীতে আমি বলি যে একটা অলিখিত সংরক্ষণ তো আছে, তো ব্রাহ্মণরাও একটা সংরক্ষণ করুন না। এই যে এই নর্দমাগুলো থেকে মানুষের মল পরিষ্কার করার জন্য যারা এই 7 দিন আগে 4 জন লোক মারা গেলেন, তো ওইখানে রিজার্ভেশন করুন না। ওই রিজার্ভেশনটা শুধু জমাদার, মুচি, মেথর এদের জন্য কেন? তা অলিখিত একটা সংরক্ষণ তো আছেই। এখন আমি যেটা বলতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গেও আছে, তা নিয়ে এখন ইদানিং লেখালেখি হচ্ছে। তো গুজরাটের দাঙ্গায় কিন্তু অনেক ক্ষেত্রে আদিবাসী দলিতরা মুসলিমদের বিরুদ্ধে হিংসায় যুক্ত হয়েছিলেন। আবার এখানে আমরা দেখছি বাংলায় যে মতুয়ারা, তাদের একটা অংশ শ্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে তারা বিজেপির অনুগামী হয়েছেন। তো এই দুটোকে আমি ঠিক মেলাতে পারছি না। একদিকে ব্রাহ্মণ্যতন্ত্র, মানে বিজেপি হচ্ছে একটা ভীষণ রকমের ব্রাহ্মণ্যবাদী, মনুবাদী একটা দল, তো তাদের সংস্কৃতির সাথে এরা একাত্মবোধ করছেন, এরা এখান থেকে মাটি পাঠাচ্ছেন, গঙ্গা জল না মাটি এইসব পাঠাচ্ছেন অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে বলে, এবং সেগুলো আবার নাকি গ্রহণও করা হয়নি। তো এই দ্বন্দ্বটা ঠিক আমি বুঝতে পারছি না, খুব সংশয় লাগছে। আমি প্রথমে বলি, এখানে আমাদের একটা ধারণা আছে যে মতুয়া বললেই ঠাকুরবাড়ি বোঝায়। মতুয়া বললেই কিন্তু ঠাকুরবাড়ি নয়। বহু গ্রামে গ্রামে বহু মতুয়া দল আছে, কয়েকশো মতুয়া দল খুঁজে পাওয়া যাবে, যাদের সঙ্গে হয় ঠাকুরবাড়ির কোনো সম্পর্ক নেই, অথবা ওই বছরে একবার সেই মেলার সময় তারা ঠাকুরবাড়িতে যান, একটা খুব আলগা ঠাকুরবাড়ির সঙ্গে যোগ বলতে পারা যায়। ফলে মতুয়া মানেই ঠাকুরবাড়ি নয়, আবার নমশূদ্র মানেই মতুয়া নয়। এই দুটো জিনিস কিন্তু আমি গোড়াতে একটু স্পষ্ট করে বলে দিই। মতুয়ারা প্রায় সবাই নমশূদ্র,
একটা বড় অংশই, আর অল্প এদিক ওদিক আছে, কিন্তু সব নমশূদ্র মতুয়া নয়। অর্থাৎ এইখানে কিন্তু যখন মিডিয়া এটাকে প্রচার করে বা আমরা বুদ্ধিজীবীরা যখন লিখি, আমরা এগুলোকে কিন্তু মোটামুটি ইকুয়েট করে নিই যে মতুয়া মানেই ঠাকুর। তো মতুয়া মানে যদি ঠাকুর বাড়ি না হয় বা মতুয়া মহাসংঘ না হয়, তার বাইরেও মতুয়া থাকে, তাহলে শান্তনু ঠাকুর কি বললেন বা মমতা ঠাকুর কি বললেন সেটা কিন্তু সব মতুয়ার কথা নাই হতে পারে, নাই হতে পারে। একটা বড় সমর্থন আছে অপক্ষে, এবং বিশেষ করে দুজনের যখন পথ আলাদা হয়ে যায় হ্যাঁ এখন আসছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, please continue. আমি যেটা বলছিলাম ওই লিভড এক্সপিরিয়েন্সের দিক থেকে, যে আপনি একটু আগে বললেন, তা আমি বলছিলাম যে নারী তার যাপিত জীবন, লিভড লাইফটা, তার যে অভিজ্ঞতা, পারসেপশন গুলো পুরুষের থেকে, পুরুষের যাপিত জীবন থেকে কিছুটা তো আলাদা হয়। তো আপনি মহিলা বলেই এই প্রশ্নটা আমি করছি, এটা বলেই দিলাম লিভড এক্সপিরিয়েন্সের জন্য। তো আমরা যখন দেখছি উত্তরপ্রদেশে যোগী রাজ্যে হাথরাস হলো, দলিত মেয়ে ধর্ষিতা হলো, বাচ্চা মেয়ে তার বাবাকে গাড়ি ধাক্কা দিল, হত্যা করলো, আর এই 4-5 দিন আগে হত্যা করলো তার বাড়ির আত্মীয়দের। মানে এই ব্রাহ্মণ্যবাদী জায়গাটা তো শুধু দলিতকে চূড়ান্ত পীড়ন করে তা না, নারীকেও করে। একদমই একদমই। এবং শুধু নারী না, অন্য জেন্ডারের এখনো যে অন্যান্য জেন্ডার গুলো রয়েছে, LGBTQ IA+, তো আমি একটা জায়গায় মানে ভাবছিলাম, প্রশ্নটা হয়তো একটু একঘেয়ে লাগবে, যে বিজেপির সভায় দেখছিলাম কত অজস্র গ্রামের মহিলা, এবং যখন বলছে যে এখানে মহিলা সুরক্ষা এনে দেব পশ্চিমবঙ্গে, তো এটা কি শুধুই একটা মানে অজ্ঞতা প্রসূত, নির্বুদ্ধিতা প্রসূত একটা সমর্থন? মানে এটাকে আমি বুঝতে চাই, এটা আমি ব্যাখ্যা করতে চাই, যে গুজরাটে দাঙ্গার সময় বহু হিন্দু মেয়ে স্ত্রী, তারা তাদের স্বামীর কপালে, আপনি তো জানেন নিশ্চয়ই, রক্ত তিলক পরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন জয়যাত্রায় যাও। তো ঠিক কোন চৈতন্যের কোন জায়গাটায়, লিভড এক্সপিরিয়েন্সের ঠিক কোন খানটাতে এই হিন্দুত্ববাদ অ্যাপিলটা করতে সাকসেসফুল হচ্ছে, সফল হচ্ছে? এই মূল্যবোধ গুলো তো মানুষ ইন্টারনালাইজ করে ছোটবেলা থেকে, একেবারে জন্মানোর পর থেকে প্রথম শিক্ষাগুলো তো এইগুলো, যে একজন মেয়ের এইরকম সামাজিক অবস্থান, তার এইটা মেনে নেওয়া উচিত, তার বাড়ির পুরুষরা যেটা বলবে তাদের কথা অনুযায়ী চলার কথা, তাদের প্রাধান্য দেওয়ার কথা, ভাই যদি থাকে ভাইয়ের সেবা করা, ভাইয়ের জামা কাপড় কেচে দেওয়া, বোনটার কাজ, ছোট বোনটার কাজ থাকে, বাবার সেবা করা, ইত্যাদি ইত্যাদি। এই যে শিক্ষাটা, মানে কোটেশনের মধ্যে শিক্ষা বলবো বা অশিক্ষা যাই হোক, এই শিক্ষাটা তো তার মাথায় গেঁথে দেয়া হচ্ছে, ফলে তার কাছে এগুলো তো খুব স্বাভাবিক। মানে এটাকে সে তো বলবে না বৈষম্য, বলবে না, তাকে তো বোঝাতে হবে যে না এটা ঠিক নয়।
সেই বোঝানোর জায়গাটা তো আপনি বোঝাচ্ছেন কখন? আপনি তো অনেক পরে বোঝাতে শুরু করছেন, তাও তো খুব হালকা ভাবে বোঝাচ্ছেন। আর সেই বোঝানোটা তো উল্টো দিকের বোঝানোটা তো একেবারে জন্মানোর পর থেকে বোঝানোটা শুরু হয়ে গেল। তো ফলে ওই মূল্যবোধগুলো তো তার মাথার মধ্যে একদম গাঁথা রয়েছে। এখন তারপরে যেটা তারা দিচ্ছে, তুমি এইটা পাবে ওইটা পাবে, অর্থাৎ পিসমিল কতগুলো প্যালিয়েটিভ মতো দিচ্ছে। এই সুযোগটা পাবে, ওই সুযোগটা পাবে, মানে সকলেই তো সেইভাবেই বলছেন। অর্থাৎ ডোল দেয়া। মানুষ তো ডোল চায় না, মানুষের তো সম্মানটা চাওয়ার কথা, ডোলের ওপর তো বাঁচা নয়। আর এবার ওই আমার শেষ প্রশ্নটায় আসি, যেটা সরাসরি রাজনীতির প্রশ্ন। সেটা হচ্ছে যে সম্প্রতি বামেদের মধ্যেই বিতর্ক রয়েছে, দেখা দিয়েছে। একদল মনে করছেন যে, ধরুন সিপিএম এর সীতারাম ইয়েচুরি বলেছেন যে বিজেপি বড় শত্রু, কিন্তু বিজেপির সমশত্রুই হচ্ছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তৃণমূলকে না সরালে, স্বৈরতন্ত্রী মমতাকে না সরালে অপর স্বৈরতন্ত্রী বিজেপিকে পরাজিত করা সম্ভব নয়। কেমন? আর একদিকে আমরা দেখছি, ধরুন একটা সংস্থা গড়ে উঠেছে নো ভোট টু বিজেপি। তারা বলছেন বিজেপি মমতার তুলনায় অনেক অনেক, মানে মমতা হচ্ছে একটা আঞ্চলিক স্বৈরতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত একটা দল, কিন্তু বিজেপি হচ্ছে একটা ফ্যাসিবাদী দল, একটা রেজিমেন্টেড, যার একটা আইডিওলজি আছে, যেটা মমতার সেই রেজিমেন্টেশনও নেই আর মমতার সেই আইডিওলজিও নেই। তো এরকম একটা বিরাট কর্পোরেট হাউসের প্রতিনিধি বিজেপি, ফ্যাসিজম, একটা হিন্দুত্ববাদী ফ্যাসিজম। ফলে তাকে পরাজিত করাটা বাংলায় সবচেয়ে বড় কথা। তার জন্য তুমি যাকে খুশি ভোট দাও, যাকে খুশি ভোট দাও, মানে তুমি চাইলে যদি সিপিএম এর ওপর রাগ করে থাকো 34 বছরে, তুমি মমতাকেও দিতে পারো। আর মমতার সাম্প্রতিক যে এই টেট, প্রাইমারি স্কুল ইত্যাদি বিভিন্ন, বা কাটমানি দুর্নীতি, নারদা সারদা, এগুলোর জন্য তুমি বিরক্ত হয়ে তুমি বামফ্রন্টকেও দিতে পারো, অথবা তুমি যে কাউকে দিতে পারো, নকশাল প্রার্থীকে দিতে পারো, কিন্তু তারা বলছে নো ভোট টু বিজেপি। এবার সম্প্রতি দেখলাম কৃষকরা দিল্লির, তারা এসে এখানে কয়েক জায়গায় বলে গেলেন যে আমরা কাকে ভোট দিতে হবে সেটা বলবো না, আমরা শুধু এটা বলবো নো ভোট টু বিজেপি। তো এখানে আপনার উপলব্ধিটা কি? মানে মমতা আর বিজেপি, মানে তৃণমূল আর বিজেপি, এই দুটো, অথবা বাম শক্তি কংগ্রেসের সাথে জোট করেছে, আবার সিদ্দিকির সাথে জোট করেছে, এটা নিয়েও তো কিছু বিতর্ক হয়েছে, কারণ সিদ্দিকির মধ্যে একটা মৌলবাদী অতীত আছে। তো কিন্তু সাম্প্রতিক মৌলবাদী নয় এমন কথাবার্তাও বলছেন তিনি। তো এই জায়গাটায় আপনার কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের এই নির্বাচনটায়? এটাই আমার শেষ প্রশ্ন। আমি আগেই বলেছি, ধর্মনিরপেক্ষতাকে সেন্টার স্টেজে রাখতে হবে। মানে সেইটা আজকে বোধহয় অ্যাট স্টেক। এবং এই কথাটা যদি বলি, সেটা তো আলোচনার একদম গোড়াতেই আমি সেটা কারণটা আমি স্পষ্ট করে বলেছি আমার কি মনে হয়। এইবার এইটাকে যদি বলি, তাহলে স্বাভাবিকভাবেই হয় যে হিন্দু রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চান, আমি তাদের সমর্থন করার কথা বলতে পারি না। বিজেপি একটা স্ট্রং ইডিওলজির ওপর দাঁড়ানো রাজনৈতিক দল, যেটা কিন্তু তৃণমূল বা কংগ্রেস কোনোটাই নয়। লেফটের একটা স্ট্রং ইডিওলজি আছে, তার মধ্যে নানা মতামত, নানা গোষ্ঠীর আলাদা কথা, কিন্তু ইডিওলজিক্যাল বেস যদি বলি, একটা স্পষ্ট ইডিওলজিক্যাল বেস, সেইটা একদিকে বিজেপির আছে,
একদিকে লেফটের আছে, এই দুটো ইডিওলজি। লেফটের দিক থেকে এইবার যদি বলি, যেটা আপনি বললেন যে তাহলে মানে তার কাছে তৃণমূল এবং বিজেপি কি সমান হবে, আমি বলবো বিজেপি কে বিজেপির বিরোধিতা করাটা বোধহয় প্রধান হওয়ার কথা আমার হিসেবে। কারণ সেইখানে সমস্যাটা অনেক গভীর এবং জটিল। কারণ এই সেকুলার ভারতে যে ছবিটা আমাদের কাছে আছে, যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, যে ভিশনটা আছে, এবং সেই ভিশনটা থাকা দরকার, যে সেই ভিশনটা চ্যালেঞ্জ হচ্ছে। ফলে মেন থ্রেট হিসেবে বিজেপি আমার হিসেবে। এইবার তৃণমূল সেখানে কোথায় ফিট ইন করছে? তৃণমূলের অর্ধেক তো বিজেপিতেই চলে গেল। তৃণমূল সুপ্রিমো তো এককালে খুব বেশি দিন আগে নয় বিজেপির ধারে কাছেই তো ছিলেন তাদের জোটে। এবং যদি সেরকম পরিস্থিতি হয় আবার তাদের সঙ্গে যে জোট করবেন না, সেটাও বোধহয় বলা যায় না। কারণ আমি আবার বলছি, তৃণমূল কিন্তু ইডিওলজিক্যাল পার্টি নয়। সেটা তার সুবিধে তার অসুবিধে যেটাই হোক, সেটা কিন্তু কোনো ইডিওলজির ভিত্তিতে সংগঠিত শক্তিশালী ইডিওলজির ভিত্তিতে গড়ে ওঠা পার্টি নয়। সেটা অনেক বেশি গড়ে ওঠাটা অনেক বেশি একটা নেগেটিভ এজেন্ডা থেকে গড়ে ওঠা, এবং মানে সিপিএম বিরোধিতার এজেন্ডায় গড়ে ওঠা, এবং তারপরে যেটা হয়েছে একেবারেই পিসমিল ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুস ইত্যাদি ইত্যাদি। আমি করাপশন এইসবের মধ্যে যাচ্ছি না, সেটা কার মধ্যে কতটা আছে, কতটা কোন দল করছে, সেই সব হিসেবের মধ্যে যাচ্ছি না। আমি শুধু ইডিওলজি ইত্যাদি প্রশ্নগুলো দেখছি। অর্থাৎ কি, তৃণমূলের পক্ষে পজিশন শিফট করা খুব কঠিন নয়, এবং আমরা তো দেখতেই পাচ্ছি যে তৃণমূলের যারা চলে গেলেন মানে টপ র্যাঙ্কিং নেতৃত্ব থেকে, তারা সবাই কিন্তু গিয়ে বিজেপিতে টিকিট পেলেন। এটা তো ফ্যাক্ট, এগুলো তো মানে একেবারেই তথ্য এটার উপর আছে। অর্থাৎ একটা ইডিওলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার জায়গাটা বোধহয় ওখানে আছে। ফলে লেফটে যদি বিজেপিকে অপোজ করতে হয়, তাকে তৃণমূলকেও অপোজ করতে হয়। কিন্তু বিগার ডেঞ্জার লেফটের কাছে আমি বলবো বিজেপি। সেটা আমি আগেই বলেছি, কারণ বিজেপির অনেক দিক থেকে একটা স্ট্রেংথ বেশি আছে। তার ইডিওলজি, অল ইন্ডিয়া পার্টি, এবং তার এজেন্ডাটা অনেক বেশি অ্যাগ্রেসিভ একটা এজেন্ডা। এটা অনেক বেশি খুচরো মানে পিসমিল এজেন্ডা, অনেক বেশি রিজন বেসড একটা প্রোগ্রাম। ফলে মানে গ্রেটার থ্রেট লেফটের কাছে আমি বলবো বিজেপি। নেক্সট কিন্তু তৃণমূল, এবং তৃণমূলের কোনো রিলায়েবিলিটি আছে বলে, মানে অন্যরকম কথা বলার দিক থেকে রিলায়েবিলিটি আছে বলে আমি মনে করতে পারছি না। কিন্তু তারপরও আমার একটা কিন্তু থেকে যাচ্ছে। ধরলাম নির্বাচনের পরে এমন একটা পরিস্থিতি হলো যেখানে কে সরকার করবেন সেটা অনিশ্চিত হয়ে গেল। মেইন টাসলটা এখনো পর্যন্ত লেফট যদি বড় রকম একটা কামব্যাক করতে পারে সেটা আলাদা, কিন্তু এখনো যে প্রেডিকশনস গুলো পাওয়া যাচ্ছে, যে ইয়েগুলো, মেইন টাসলটা দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে হওয়ার সম্ভাবনাটাই বেশি। এইবার যদি একেবারেই দুটো বর্ডারে গেল, কে সরকার করবেন, এই একটা সিচুয়েশন অ্যারাইজ করল, সেখানে আমি একেবারেই প্র্যাগম্যাটিক কারণে বলবো বাইরে থেকে তৃণমূলকে হয়তো সাপোর্ট দিয়ে দেওয়াটা লজিক্যাল হতে পারে। বিজেপি সরকার যাতে না করে সেটা এনশিওর করার জন্য, যদি সেই সিচুয়েশনটা হয়। কিন্তু আমি আবার বলছি, তৃণমূল যে রিলায়েবল অ্যালাই হবে কখনো এটা নয়, কিন্তু একেবারেই একটা ট্যাকটিক্যাল মুভ হিসেবে এবং তাৎক্ষণিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি প্রয়োজন হয়
তাহলে সেইটা চিন্তা ভাবনা করার জায়গাটা আমার মনে হয় আছে। এই আর এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে অ্যালায়েন্স করা ইত্যাদি, এটাকে আমি কোনো সমস্যা বলে আমি মনে করছি না। কারণ একটা কি বলবো, মানে সংখ্যাগরিষ্ঠ দল ধর্মের কথা বললে সেটার যে অর্থ দাঁড়ায়, একটা মাইনরিটি কমিউনিটি কোনো দল ধর্মের কথা বললে অর্থ কিন্তু এক দাঁড়ায় না, সেটা ডিফেন্সিভে যায়। সেখানে সে ধর্মের কথা বলে তার আইডেন্টিটিটাকে রক্ষা করার জন্য। সেটা সবসময় যুক্তিসঙ্গত কি ভালো সেটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আমি মোটিভটা বলছি। সেখানে একটা ডিফেন্স, দেয়ালে পিঠ থেকে গেলে বাঁচার চেষ্টা করার জায়গাটা, ওখানে ওটা কিন্তু অফেন্সিভে যাচ্ছে। ফলে দুটোর মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ আছে। ফলে এই অ্যালায়েন্সটার মধ্যে আমি কোনো সমস্যা দেখতে পাই না। এই আমার মানে আচ্ছা দিদি, অনেক ধন্যবাদ। অনেকক্ষণ আপনাকে বকালাম, আসলে এত ভালো লাগছিল শুনতে আপনার কথা। আপনি আমাদের এ পর্যন্ত দীর্ঘতম আর কি বক্তব্য রেখেছেন। হ্যাঁ, তো আসলে এত ভালো লাগছিল শুনতে, অনেক ধন্যবাদ। তাহলে আজকে এখানেই শেষ করি, ভবিষ্যতে আবার হয়তো আপনাকে চাইবো। আর খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আলোচনায়। সৌভ, তুমি তাহলে তোমার যা বক্তব্য বলো। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর বসু এবং ডক্টর চ্যাটার্জিকে। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অনেকগুলি বিষয় উঠে এলো, এর মধ্যে কয়েকটি আমি একটু রিইটারেট করে দিচ্ছি। প্রথমটা ছিল পপুলেশন কোয়েশ্চেন অ্যান্ড ইটস রিলেশন টু ডেভেলপমেন্ট, ডিক্রিজিং ফার্টিলিটি রেট ইন অল কমিউনিটিজ, relevance of Islamic culture to Indian civilization, the question of the Uniform Civil Code, the aspect of current neoliberal consensus, the dynamics between Motuas and Thakurbari, the dynamics between Dalits and Hindutva politics, the caste background of Muslims in West Bengal, the necessity to address the question of culture and social hierarchy in the larger left movement, এবং ফাইনালি দ্য এফেক্ট অফ ব্রাহ্মণিজম অন উইমেন অ্যান্ড সেক্সুয়াল মাইনরিটিস। গুরুত্বপূর্ণ আলোচনাতে আমরা এই কয়েকটা পয়েন্ট দেখতে পেলাম। আমাদের আগামী পর্বে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ফর্মার ফ্যাকাল্টি এবং ভারতবর্ষের একজন অন্যতম মার্কসিস্ট স্কলার ডক্টর শোভনলাল দত্তগুপ্ত। আগামী পর্বটি আয়োজন করা হবে 29 মার্চে, এবং এই পর্বটি রেকর্ডেড ভিডিওটা স্পার্টাকাস ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। আজকে যারা যারা দেখতে পাননি বা সবটা দেখে উঠতে পারেননি, তারা বাকিটা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর আশা করব আজকে আমাদের সঙ্গে যারা উপস্থিত ছিলেন দর্শক হিসাবে, তারা সকলেই আগামী পর্বগুলোতেও থাকবেন। সুতরাং ধন্যবাদ এবং শুভরাত্রি। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা।